প্রিয় দর্শক, সময়ের আলোর পডকাস্ট রুমে আজকে আমার সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সঞ্জু জন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো তো মাচ। কেমন যাচ্ছে দিনকাল এখন? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। একটু শুটিং নিয়ে ব্যস্ততা, ভালোই। কোন কাজ আসছে সামনে? যতটুকু আমি জানি সব ঠিকঠাক থাকলে হয়তোবা কোরবানির ঈদে আমার ২টা থেকে ৩টে সিনেমা রিলিজের প্ল্যান আছে। অলরেডি পোস্টের কাজ চলছে। দ্যাটস গ্রেট। আমরা একটু শুনতে চাই এই তিনটা সিনেমা সম্পর্কে। 'দুর্বার' নামে একটা সিনেমা আছে। ওটা প্রায় অপু বিশ্বাসের সাথে। হ্যাঁ, সজল ভাই আছে। ওটা প্রায় শেষের দিকে। তারপর 'শিরোনাম' আরেকটা সিনেমা আছে। আমি, নীরব ভাই। তারপরে আমার একটা সলো সিনেমা আছে 'সোলমেট'। ওটারও পোস্টের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে তাহলে তো হয়তোবা এবারের ঈদ একদম সঞ্জু জন্ময় হবে। যদি ওই যে আমি আগেই বললাম যদি সব ঠিক থাকে ২টা থেকে ইনশাল্লাহ, ৩টে সিনেমা। ইনশাল্লাহ আমরাও সেটাই কামনা করি। আচ্ছা, জন, আপনি এই যে অভিনয়ে কিভাবে আসলেন? অভিনয়ে আসাটা বেসিক্যালি হচ্ছে আমার মডেলিং থেকেই। আমি আ ২০০৬ এর শেষে বা ৭ থেকে মডেলিং করি। এর মাঝামাঝি যেটা হয়েছে আমি কিছু টিভিসির অফার পাই। মডেলিং করতাম। ১ম দিকে টিভিসির অফার আসতো। টিভিসি শুরু করলাম। দেন কিছু মিউজিক ভিডিওর কাজ আসলো, তখন করলাম। যদি অভিনয়ের কথা বলি তাহলে আ মানে টিভিসি আর মিউজিক ভিডিও হচ্ছে আমার ১ম অভিনয়ের মাধ্যম। দেন ইফ আই এম নট রং ২০১০-১১ র দিকে আমার কাছে একটা সিনেমার অফার আসে। সামহাউ আমি সেটাতে ইনভলভ হই। তারপরে দেখা যায় যে শুটিং করি, দেখতে, দেখতে সিনেমা রিলিজও হয়ে যায়। সো যদি বলি তাহলে এভাবেই আসলে আমার অভিনয়ে আসা। এই যে নাচ, মার্শাল আর্ট, মডেলিং, অভিনয়, এত কিছু একসাথে আপনি কিভাবে সামলান? ওয়েল মডেলিংটা আমি শখে করতাম। আর নাচের কথা যদি বলি যে ছোটবেলা থেকেই নাচতে খুব পছন্দ করতাম। তখন থেকেই সামহাউ আমার বিট সেন্সটা ছিল। নাচতে পারতাম। তো সেটা যে ফিউচারে আমার কাজে লেগে যাবে সেটা তখন বুঝিনি। আর যদি আমি ফাইটের কথা বলি তো দেখা গেল যে শখে, শখে আসলে ফাইটটা করতাম। পরে আমার একটা প্রজেক্ট আসে। প্রজেক্টের কারণে আমি আ রুবেল ভাইয়ের কাছে যাই। রুবেল ভাই আমাকে ট্রেনিং করা শুরু করে। ১ম উনি ২-৩ মাস আমাকে ট্রেন করায় ওই প্রজেক্টের জন্য। তারপরে উনি দেখলো যে আমার মধ্যে ওই মার্শাল আর্ট করার স্কিলটা আছে। তখন আমাকে বলল, "তুমি রেগুলার এটা করো।" তো ওই ভাইয়ার কাছে আমি প্রায় ১.৫-২ বছর প্র্যাকটিস করি। তখন উনি বলে যে, করো, একটা কাজ করো, তুমি মার্শাল আর্টটা কন্টিনিউ করো। আমরা তো এরকম" মানে উনাদের হচ্ছে গিয়ে বিভিন্ন রকম টুর্নামেন্টের মতো হয়। আমি বলছি, "না, আমি ওটা করব না। বাট আমি যখনই সুযোগ পাবো আপনার কাছে এসে শিখব।" তো সামহাউ ওরকম ১.৫-২ বছর প্র্যাকটিস করার পর আর কন্টিনিউ করতে পারিনি। তখন একটু দেখা গেল যে শুটিংয়ে ব্যস্ত হয়ে গেছি। তো এটা শখে, শখে করতে গিয়ে দেখা গেল যে এটা আমার জন্য বেশ ভালোই ছিল। একটা শিক্ষণীয় বিষয় ছিল যেটা আমার সিনেমাতে কাজে লাগছে। যখন আমার কোনো অ্যাকশন সিনেমা আসে, যখন ফাইট করি তখন ফাইট ডিরেক্টরদের খুব ইজি হয়। যেমন টিল নাও আমি এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি সব আমার নিজের দক্ষতায়, আমার কোনো স্টান্টম্যান লাগে না। ওয়াও! আমি চেষ্টা করি নিজেরটা নিজে করতে। তো যদি এভাবেই। আপনি যদি অভিনেতা না হতেন তাহলে আসলে কি হতেন? যদি বলি আমি ক্রিকেটার হতাম। মানে ক্রিকেটটা আমাকে খুব টানে। এখনো দেখা গেল আমার শুটিং যদি না থাকে, আমি যদি ফ্রি থাকি, আ আমার যারা ফ্রেন্ডরা আছে, ইভেন আমার কো-আর্টিস্ট অনেকে আছে আ আ যারা ক্রিকেট খেলে। আমাদের একটা এই মিডিয়া রিলেটেড একটা আসলে আমাদের একটা গ্রুপ আছে, অল স্টারস গ্রুপ। সেখানে ফিল্মের ডিরেক্টর, তারপর ড্রামা ডিরেক্টর, ইভেন হচ্ছে ড্রামা হিরোজ, মানে ড্রামা যারা অ্যাক্টিং করে, সিনেমায় যারা অ্যাক্টিং করে ওদের একটা গ্রুপ আছে। তো আমাদের হচ্ছে যাদের শুটিং থাকে না, আমরা তখন সবাই সবার টাইম মিলিয়ে ক্রিকেট খেলি। সো আমার কাছে মনে হয় আমি যদি অ্যাক্টিং এ ইনভলভ না হতাম, ক্রিকেটার। সামহাউ আমি ক্রিকেটার হতাম। আচ্ছা, এখন কি কাজ কমে গেছে? বা কমে গেলে সেটার কারণ কি হতে আ পারে? কাজ কমে গেছে বলতে সত্যি কথা বলতে আমাদের ভালো গল্পের অভাব। কাজ করলে অনেক রেগুলার কাজ করা যায়। বাট দ্য থিং ইজ তখন কোয়ালিটি মেইনটেইন করা অনেক চাপের হয়ে যায়। আর এখনকার যুগে আমাদের দর্শকরা এত মানি অ্যাডভান্সড, তারা ওয়ার্লড ওয়াইড নানা রকম কনটেন্ট দেখে। তখন তারা হচ্ছে কম্প্যারিজনটা খুব ভালো বুঝতে পারে। যে এখন একটা আর্টিস্ট যদি ভালো কনটেন্টে কাজ না করে, আসলে তার চাহিদা আস্তে, আস্তে কমে যায়। তা আমি চাই না যে আসলে ওই চাহিদাটা কমে যাক। হ্যাঁ, বছরে একটু কম কাজ করছি বাট এমন কিছু করব যে একটা কাজেই যেন দর্শক বলতে এক্সাক্টলি। পারে না। তার মানে আপনি ভালো গল্পের অপেক্ষায় থাকেন। এক্সাক্টলি, এক্সাক্টলি। বুঝতে পেরেছি। দেখা যায় হিরোদের অনেক নারী ভক্ত থাকে। জি। তো নারী ভক্তদের সাথে আসলে আপনার সম্পর্কটা কেমন? থাকে হয়তোবা। মেবি আমারও আছে। বাট
একটু তাদের সাথে আমার মানে যদি আমি বলি যে আমার কথাবার্তা তেমন একটা হয় না, বা মাঝে মধ্যে দেখা গেল আমি ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় যখন আমি ঢুকি আমার কোনো পোস্ট আসে বা দেখি ইন্টারাক্ট করতে চাই, তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে ইন্টারাক্ট করি। হয় না অনেক সময় যে দেখা যায় পার্সোনালি মেসেজে, বা অনেক সময় ফ্যানরা দেখা করতে চায়, ওইভাবে মানে আমার হয় না আসলে। জন, অনেক সময় দেখা যায় অনেক ফ্যানরা খুব সুন্দর সুন্দর টেক্সট পাঠায় বা ফোনে কিছু দারুণ দারুণ উইশ করে। আপনার কি কোনো এখন স্মৃতি কিছু আছে যেটা আপনি আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চান? যদি বলি, আমার মনে আছে আমার সিলেটের একজন ভক্ত হঠাৎ করে আমি শুটিং করছিলাম মিরপুরে, আমার একটা সিনেমার শুটিং। সেদিন আমার বার্থডে ছিল। তো হুট করে সেটের মধ্যেই একজন এসে বলতেছে যে, ভাই আপনার জন্য অনেকগুলো গিফট আসছে। আমি বলছি, কিসের গিফট? আমাকে কে গিফট পাঠালো? পরে দেখলাম আমার জন্য খরগোশ পাঠিয়েছে, কেকস, ফ্লাওয়ার্স। তো এরকম তখন আমি খোঁজার ট্রাই করলাম যে এটা আমাকে কে দিয়েছে। শুটিং শেষ, বাড়ি গিয়ে তারপরে দেখলাম যে একটা আমার টেক্সট এসেছে যে একটা ফ্যানের পক্ষ থেকে এটা ভালোবাসার শুরু। তখন আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে যে আমার বার্থডে মনে রেখে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য আসলে গিফটস পাঠানো। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। চমৎকার চমৎকার চমৎকার। হিরোদের জীবনে নাকি বারবার প্রেম আসে, এখন আপনার প্রেম কার সাথে? না, হিরোদের জীবনে না, আসলে মানুষের জীবনে বারবার প্রেম আসেই। যে জিনিসটা হচ্ছে, আহ, এখন আমি সিঙ্গেল, সবাই চায় তার জীবনে যেন প্রেম আসুক। তো এখন যদি বলি, যদি প্রেম আশা থাকে, ডেফিনেটলি আসবে, আসলে সবাই জেনে যাবেন। আচ্ছা, ধরেন আল্লাহ না করুক যদি এই মুহূর্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যায়, সবার আগে কার সাথে কথা বলতে চাইবেন? আমার মায়ের সাথে। কারণ হচ্ছে আমার গুড টাইমস ব্যাড টাইমস সবসময় মা সাথে ছিল, আছে। তো ডেফিনেটলি সে সময় মাকেই ফোন করব, কথা বলার ট্রাই করব। আপনাকে যদি বলা হয় আগামী 1 বছর আপনি শুধুমাত্র একজনের সাথে কথা বলতে পারবেন, সেটা কে হবে? একজনের সাথে আর সামনাসামনি আর ফোনে, আমি বাই দা ফোন। না, ধরেন সামনাসামনি ফোনে হতে পারে, কিন্তু একজনের সাথে আপনি কথা বলতে পারবেন। এটা একটু কনফিউজিং। যদি আমার ফ্যামিলি মেম্বার থেকে হয়, ডেফিনেটলি আমার মা। আর যদি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়, ডেফিনেটলি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, যে সবসময় আমার সাথে থাকে, বা শুটিং ছাড়া। আপনার বেছে নিতে হবে একজন, সে কি ফ্যামিলি না ফ্রেন্ডস না? এই ক্ষেত্রে আমি ফ্যামিলিকে সাপোর্ট করব, কারণ আসলে দিন শেষে ফ্যামিলি সব কিছু। শেষ কবে কাকে বলেছিলেন ভালোবাসি? আর নামটা আসলে বলবো না, বাট 3-4 বছর আগে একজনকে বলেছিলাম। এখন হয়তো আমার জীবনে নেই, বাট তাকেই বলেছিলাম যে ভালোবাসি। এই মুহূর্তে যদি ফোনে একজনকে বলতে হয় ভালোবাসি, কাকে বলবেন? আমি আবার মাকে বলবো, কারণ হচ্ছে আহ, এখন কল দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, এটা বলা হয় না। ওকে, লেট মি ট্রাই। প্লিজ। আচ্ছা, আমাদের প্রিয় হিরো তার মাকে ফোন করে বলবেন ভালোবাসি। আপনারা যারা এখনো মাকে প্রতিদিন বলেন যে আজকে বাসায় গিয়ে ভালোবাসি বলবো, অথবা ফোনে কাজ শেষে ভালোবাসি বলবো, প্লিজ দেরি করবেন না। এই ভিডিওটা দেখার সাথে সাথে এখানেই স্কিপ করুন এবং মাকে ফোন করুন, ফোন করে বলেন মা আপনাকে অনেক ভালোবাসি। একটু হ্যাঁ স্পিকার, আম্মু, আসসালামু আলাইকুম। একটু স্পিকারে থাকবে। আচ্ছা শোনো, আমি হচ্ছে গিয়ে এখন একটা ইন্টারভিউতে আছি। তো যে জিনিসটা বলতে চাই সবাই তোমাকে শুনতে পাচ্ছে। আর তোমাকে অনেক ভালোবাসি, যে জিনিসটা আমার সব কখনো বলা হয় না, বাট সবার মাধ্যমে বলতে চাই, তো বললাম। থ্যাংক ইউ। আচ্ছা, ডান, আই এম ডান। আন্টি আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক ভালো করছে, মাশাআল্লাহ সামনে আরো ভালো করবে। ইনশাআল্লাহ। ঠিক আছে আম্মু, রাখি, ভালো থাকো। হ্যাঁ। বলা হয় না আসলে। চমৎকার। আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি। এই যে আপনার চোখ অনেকটা ছলছল করছে। নিঃসন্দেহে আপনি বিয়ে করবেন, সেক্ষেত্রে প্রেম করে না অ্যারেঞ্জ? আই ডোন্ট নো। এই যে বললেন মানুষের জীবনে বারবার প্রেম আসে, যদি আমার জীবনে আবার প্রেম ফিরে আসে, হয়তো বা প্রেম করেই বিয়ে করব। আদারওয়াইজ যদি আমার ভাগ্যে লেখা থাকে অ্যারেঞ্জ ম্যারেজ, ডেফিনেটলি হবেই হবে। ধরেন আপনি এই মুহূর্তে আলাদিনের প্রদীপ পেলেন আপনার হাতে, আপনি 3টা ইচ্ছে পূরণ করতে পারবেন, কি কি ইচ্ছা পোষণ করবেন? এটা খুব টাফ কোয়েশ্চেন, বাট একটা জিনিস
যেটা আমি প্রে করব সেটা হচ্ছে আমার বাবা মার সুস্থতা কামনা, তারপরে হচ্ছে আমার মানে মেইনলি যদি আমি বলি আমার ফ্যামিলি যেন ভালো থাকে, দেন আমি যেন লাইফে ভালো কিছু করতে পারি যার কারণে আসলে দেশের দশের উপকার হয় এরকম কিছু আমি সবসময় চেষ্টা করি। আর আর 3 নম্বরটা আসলে এখন কি বলবো, মানে লাইক কনফিউজিং, মানে অ্যাটলিস্ট আল্লাহ যেন আমাকে ভালো রাখে। বাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনার উইশগুলো খুব সুন্দর। আচ্ছা, ধরেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে এখন 20 কোটি টাকা চলে আসলো। হুম মানুষ টাকা পেলে দুটো কাজ করে, একটা হলো কাজের কাজ করে, আর একটা হলো অকাজ করে। প্রথমে জানতে চাইবে কোন অকাজটা করবেন, এরপরে জানতে চাইবে কোন কাজটা করবেন। অকাজ বলতে হচ্ছে কি আসলে, লাইক অকাজ যদি আমি বলি, মানুষের অনেক পছন্দের জিনিস থাকে, লাইক অনেকে ঘড়ি কিনতে পছন্দ করে, অনেক সানগ্লাসেস বা অনেকে গ্যাজেটস কিনে। তো আমার একটু ঘড়ি পারফিউমের শখ আছে, শুজ। এখন ওয়ার্ল্ডে এত ব্র্যান্ড আছে, এর মধ্যে ব্র্যান্ডগুলো খুব এক্সপেন্সিভ, রাইট? সো দেখা গেল যে অকাজ যদি করি তাহলে প্রথম দিকে কিছু শপিং করে ফেলবো, আর যে লেফট ওভার টাকা থাকবে আহ, ওইটা অকাজ হবে না বেসিক্যালি। দেখা গেল যে বাড়ি গাড়ি কিনে ফেলবো, সেফ। আর যদি কিছু বাঁচে তো ব্যাংকে রেখে দিব, এই তো। যেহেতু অর্নামেন্টস বা ঘড়ির কথা আপনি বললেন, আপনার কানের অর্নামেন্টস দেখতে পাচ্ছি খুব সুন্দর, এটা সম্পর্কে আসলে জানতে চাই। এইটা একটা সিলভার, ইটস নট ডায়মন্ড, বাট হচ্ছে গিয়ে এইটা আসলে জারকোনিয়া একটা ডায়মন্ডের মতো পাথর আছে, যেটা অলমোস্ট লুকে লাইক ডায়মন্ড। কারণ হচ্ছে আমি আসলে গোল্ডটা পরি না, সিলভার বা সামহাউ হোয়াইট গোল্ডটাই শুধু পরি। গোল্ডেন কালার যে গোল্ড, এটা আসলে আমি পরি না, ইটস নর্মাল। রান্না বান্না বা ঘরের কাজে আপনি কতটুকু পটু? রান্না করতে অনেক পছন্দ করি, অনেকেই জানে। আর ঘরের কাজে ইট ডিপেন্ডস অন মাই মুড। দেখা গেল যে অনেক সময় ঘুম আসছে না, তো চিন্তা করি আমার ঘরের কী কাজগুলো বাকি আছে যেটা আমার ইউজুয়ালি করা হয় না, চেষ্টা করি। আবার দেখা গেল যে আমি ঘরের কাজ টানা করি না, ব্রেক দিয়ে করি। আচ্ছা, আমার হাফ অ্যান আওয়ার কাজ করলাম, এখন আর মুড হচ্ছে না কাজ করার, ওকে, রেখে দিই। তাহলে তো আমরা ধরে নিতে পারি আমাদের ভবিষ্যৎ ভাবি অনেক মানে হ্যাপি হবেন, যেহেতু রান্না মেবি বান্নাও ভালো মেবি পারেন, আবার ঘরের কাজও করতে পারেন। আচ্ছা, আর ধরেন আপনি অদৃশ্য হওয়ার ক্ষমতা পেলেন, সেক্ষেত্রে আপনি কার ঘরে গিয়ে গুপ্তি মেরে বসে থাকবেন বা আড়ি পাতবেন? এইটা খুব বাজে জিনিস, মানে মানুষের পার্সোনাল লাইফ হ্যাম্পার করা। মানে লাইক মিস্টার মিস্টার ইন্ডিয়া তো না বলবো, মিস্টার বাংলাদেশ হয়ে যাব তখন। এটা যদি বলতেন যে আমি কোন দেশে ট্রাভেল করতে যাই বা দিসেন্ডার, তাইলে আমি হয়তো বলতে পারতাম। বাট আমি চাই না যে গায়েব হয়ে গিয়ে কারো রুমে বাসায় গিয়ে বসে থাকি। তো দেখা গেল যে চিন্তা করেন যদি এই সেম কাজটা অন্য কেউ যদি আমার বাসায় করে কি হবে। আচ্ছা ভাই যাবে। শেষ কবে আপনি নিজের নামটা গুগলে সার্চ করেছেন এবং সেখানে অদ্ভুত কোনো তথ্য পেয়েছেন মনে হচ্ছে? অদ্ভুত কোনো তথ্য পাইনি, বাট কিছুদিন আগে 5 to 6 মান্থ আগে হচ্ছে গিয়ে আমি দেখতে যাচ্ছিলাম যে আসলে গুগলে সার্চ করলে আসলে আমার ব্যাপার কি আসে। যা আছে তাই লেখা আছে। এই তো, অদ্ভুত কিছু পাইনি এখন পর্যন্ত। আচ্ছা, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যে অদ্ভুত কোনো নাম, শব্দে কারো নাম সেভ করা আছে কিনা, বা সেটা কি? আমার বেস্ট ফ্রেন্ডের নাম খুব উইয়ার্ড, যেটা বলতে পারছি না, বাট এটা বলছি যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম একটা উইয়ার্ড নামে আছে। শব্দটা বলা যাবে না। না। Best বুঝে friend? নিন, বুঝে নিন বেস্ট ফ্রেন্ডকে কি নামে বলতে পারি বা ডাকতে পারি। শাকিব খান নাকি নিশো, কার ভক্ত আপনি? ডেফিনেট দুইজন, দুই রকম অ্যাক্টর। যদি আমি কমার্শিয়াল সিনেমার হিরো, সো ডেফিনেটলি শাকিব ভাই। আর নিশো ভাই ভালো অভিনেতা। উনি এখনও আমার মতে কমার্শিয়ালি আমরা যেভাবে একটা হিরোকে দেখি, আহ, তিনি এখন পর্যন্ত আসলে ওই কমার্শিয়াল হিরোটা হতে পারেননি, বাট ডেফিনেটলি হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, হোপফুলি ফিউচারে হয়ে যাবেন। তো এখন পর্যন্ত যদি আমি কমার্শিয়াল হিরোর কথা চিন্তা করি তাহলে শাকিব ভাই। নিজের সম্পর্কে একটা সিক্রেট বলেন যেটা আসলে আপনার দর্শক জানে না। আমি খুব শর্ট টেম্পার, মানে আসলে খুব তাড়াতাড়ি রেগে যাই, কিন্তু মানুষ জানে আমি খুব শান্ত প্রকৃতির, ডেফিনেটলি। কিন্তু এই জিনিসটা সচরাচর কেউ দেখে না। বা ইভেন হচ্ছে সেটে শুটিং করতেছি, কিছু একটা হলো, আমি চুপ করে থাকি, আমি কথা বলি না। দেখা গেল হুট করে মাঝে মধ্যে একটা শটের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তো মাঝে মধ্যে রিয়েক্ট করে বললে, তো এখানে তো শুটিং করতে আসছি, ঘুমাতে আসি নাই, সো একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। স্বাভাবিকভাবে আপনি একটা কাজে আসছেন, একটা কাজের জন্য আপনি অনেকক্ষণ ধরে বসে থাকবেন, অ্যাজ এ হিউম্যান বিং আপনার একটা মানে ধৈর্যের বিষয় আছে।
তো মাঝে মধ্যে আমি একটু টেম্পার হারিয়ে ফেলি, এটা দর্শক জানে না আসলে। ঠিক আছে। আচ্ছা, আপনার জীবনের প্রথম ক্রাশ কে ছিল এবং সে কি জানতো? প্রথম প্রথম ক্রাশ, না জানতো না, মানে আমার ওই ক্রাশটা ডিফারেন্স পরে আমি তাকে বলেছিলাম যখন আমি মডেলিং করতাম, তখন সুজান আমার ক্রাশ ছিল। পরে একসাথে যখন হচ্ছে আমরা কাজ করি তখন বলেছিলাম, তখন খুব এটা নিয়ে হাসাহাসি হয়েছিল। তো আচ্ছা, তার মানে ক্রাশ ছিল আগে, আগে কাজ করতে গিয়ে সেটা প্রকাশ করেছেন হ্যাঁ আপনি। হ্যাঁ। আর যদি ধরেন এক্স হঠাৎ সামনে এসে আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আসলে তাকে প্রথম কি বাক্যটা বলবেন? যদি বলি হ্যাপি টু সি ইউ, এইটুকু। হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, ফেম নাকি ট্যালেন্ট কোনটা বেশি জরুরি মনে করেন? ট্যালেন্ট। আপনি ট্যালেন্টেড হলে ফেম আপনাকে হয়ে দিবে। শেষ শেষ কবে কোন বইটা পড়েছিলেন? আমার রিসেন্টলি বই পড়া হয়নি, বাট লাস্ট বইমেলায় আমি কিছু বই কিনেছিলাম, পড়া হয়নি। মানে এই মাঝখানে হচ্ছে গিয়ে একটু শুটিংয়ের প্রেশার ছিল, বা আমি অন্য কাজে বিজি ছিলাম। আমার একটা ক্লদিং ব্র্যান্ড আছে, সেটাতেও সময় দিতে হয়। তো লাস্ট আই ক্যান্ট রিমেম্বার যে লাস্ট কোনো বই পড়েছিলাম, বাট হ্যাঁ মাঝে মধ্যে ফিচার্স পড়ি, লাইক যে আচ্ছা। আসে সোশ্যাল মিডিয়া, ওই আর কি। ওকে, আপনি যদি কোনো সেলিব্রিটি হয়ে যেতে পারতেন এখন, তাহলে কে হতেন? আই লাইক জিম ক্যারি। ওকে, মানে এই লোকটার মানে হিউমারাস ব্যাপারগুলো ডিফারেন্ট। সে সব ধরনের আসলে মানে পরিস্থিতি সে আমার আমার দেখা সে ওভারকাম করতে পারে, বা ওনাকে যে কোনো ক্যারেক্টার প্লে করতে বললে খুব ইজিলি করতে পারে। উনি আসলে ক্যারেক্টারটাকে ডিফারেন্টভাবে দেখে। ওনার কথাবার্তা শুনলে খুব মোটিভেশন ফিল হয়, মোটিভেটেড হই। তো জিম ক্যারি আসলে হতে বললে ভালো হতো। আচ্ছা, ম্যারি ডেট কিল, হুম। মেহজাবিন তটিনী সাফা। মেহজাবিন তটিনী সাফা। মেহজাবিন ম্যারি, এভাবে বলাটাকে ঠিক হবে? এটা একটা ফান কোশ্চেন। আচ্ছা, ফান কোশ্চেন যদি হয়, মেবি আল ম্যারি তটিনী। ওকে, ডেথ বলতে মেরে ফেলতে হবে? হ্যাঁ ডেট। ডেথ সাফা। কিল মেহজাবিন আমাকে এমনি মেরে ফেলবে। ওকে, ধরেন পরি, বুবলি, অপু, লং ড্রাইভ ডিনার মুভি। লং ড্রাইভ ডিনার মুভি। লং ড্রাইভ যাবে পরির সাথে। শি ইজ ফান। আর বুবলি ডেফিনেটলি মুভি। আরেকটা কি জানা ছিল? আরেকটা ছিল আপনার ডিনার। ওকে। অপু থাকে। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই কেন জানি পরির সাথেই লং ড্রাইভে যেতে চাই, এর না, আগে শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, সো এর জন্য বললাম যে শি ইজ ফান। ও লং ড্রাইভে গেলে আসলে দেখা যায় ওর মধ্যে ওই যে চাইল্ডিশ বিষয়টা আছে, তো আমার কাছে প্রকাশ মনে পায়। হচ্ছে যে হ্যাঁ উই ক্যান এনজয়। 90 দশকের আপনার প্রিয় হিরো হিরোইন কারা? 90 দশকে তো ডেফিনেটলি সালমান শাহ, মানে আর হ্যাঁ শাবনূর আপু। সেলিব্রিটিদের উপর অনেক সময় মানে ক্র্যাশ থাকে, হুম। তো আপনার এরকম কোনো সেলিব্রিটি ক্র্যাশ আছে কিনা, এবং তার সাথে যদি আপনি দেখা হয় তাকে কি বলবেন? এটা অনেকেই জানে, বাট আমাদের দেশের না, দেশের বাইরে। আই ইউজ টু লাইক দীপিকা পাডুকোন, লাইক সামহাও তার হাসিটা আমাকে খুব মুগ্ধ করে। মানে লাইক অনেক কিছু বলে আছে না, আহ, মনের ভাব প্রকাশ করার যে বিষয়টা, তা আমার কাছে মনে হয় তার হাসি দিয়ে সে নানা রকম মনের কথা ব্যক্ত করতে পারে। এক্সপ্রেশন আসলে দেখা যায় হাসির মধ্যে। কি বলতেন আপনি যদি দেখা হতো তার সাথে? ডেফিনেটলি যে তার ডিম্পল আমার অনেক পছন্দ, আর ডেফিনেটলি বলতাম যে আই এম ভেরি ফন্ড অফ ইউর স্মাইল। ডেফিনেটলি। ওকে, আমরা যারা এই মিডিয়াতে কাজ করছি, গল্প নিয়ে কাজ করি, প্রেম আমাদের গল্পে একটা কমন ব্যাপার বা প্রধান উপজীব্য। আপনার কাছে প্রেমটা কি বা কেমন? আসলে ইটস এ পার্ট অফ লাইফ। অনেকে বলে প্রেম ছাড়া আসলে বেঁচে থাকা দায়, অ্যান্ড দ্যাটস ট্রু। আমার কাছেও তাই মনে হয়। এই প্রেমটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, জীবন সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে হতে পারে, ফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে। সো বলা যায় ওরকম কিছু একটা। আচ্ছা, নিজেকে আপনি মানুষ হিসেবে কত দিবেন এবং অভিনেতা হিসেবে কত দেবেন 100-তে? ও, মানুষ হিসেবে আমি লাইক 70-80।
অভিনেতা হিসেবে যদি বলি এখন অভিনেতাই হতে পারি নাই। আচ্ছা, ধরুন আপনাকে একদিনের জন্য সুপার পাওয়ার দেওয়া হলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেশের পরিস্থিতি আগে ঠিক করব, চলাফেরা করার অনেক দায় হয়ে গেছে। ধরেন আপনার এখন তেলের জন্য আমার লাইনে দাঁড়াতে হয়। সো এই বিষয়গুলো আগে ঠিক করা উচিত, দেশটাকে আগে ঠিক করা উচিত, তাহলে আমার মনে হয় মানুষের জীবনে অনেক প্রবলেম কমে যাবে। এবার একদম আউট অফ দ্য বক্স অন্য একটা প্রশ্ন। মানুষের জীবনে প্রায় সময় অতি ভৌতিক বা প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে থাকে। আপনার জীবনে এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা? একটা ছিল খুব উইয়ার্ড। আমার মনে আছে আমার পরের দিন সকালে খুব আর্লি মর্নিং শুটিং কল ছিল। আমার বাসায় কেউ ছিল না, আম্মু ছিল নানুর বাড়িতে। সামহাউ আই ওয়াজ ফিলিং লাইক সামবডি ইজ লাইং ডাউন অন মাই বেড। আমি শুয়ে আছি, তো মনে হচ্ছে আমার দিকে তাকিয়েছিল। তো সামহাউ কিছুক্ষণ পর আমি ঘুরে, মানে লাইক আমি বেডে শো, আমি ঘুরে আছি, তো অনেকক্ষণ তাকিয়ে আছি, বাট মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে, মানে রুমটা ভারী হয়ে আছে। তারপরে হচ্ছে গিয়ে কোনোভাবে আমার চোখ লাগছে না, তো আমি উঠে বসি, অ্যান্ড আমি একা একা কথা বলছিলাম যে প্লিজ রুমের মধ্যে যদি কেউ থেকে থাকেন, মানে একটু হাস্যকর জিনিসটা যে একা একা কথা বলছি, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমার সকালবেলা শুটিং আছে, আমার একটু ঘুমাতে হবে। না, দেখি যে আসলে রুম ভারী হয়ে আছে। তারপরে উঠে আমি ড্রয়িং রুমে যাই, গিয়ে টিভি ছাড়ি। তখন দেখি আমার 3:30 4টা বেজে গেছে, অলমোস্ট আজান দিবে। আমি টিভি দেখছি, চোখ মানে বন্ধ হয়ে যাচ্ছে, এরপরেও মানে খুলে রাখতে হচ্ছে। পরে আজান দিল, পরে আমি উঠে আমার রুমে গেলাম, তখন গিয়ে দেখি মানে রুমটা একদম লাইট, মানে ফ্রি লাগছে। ওই সাফোকেশনটা চলে গেছে। দেখা গেল তখন একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, লাইক বড় বড় শ্বাস নিতে হচ্ছিল। পরে দেখি যে একটু হালকা লাগছে, দেন আমার মনে আছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম। এই তো। এই যে আপনি দেখছিলেন আসলে তখন কাউকে কি মানে? না, আমি কাউকে, মানে জিনিসটা উইয়ার্ড, মানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা feel বাট হচ্ছে। আপনার রুমে যদি কেউ থাকে, আপনার পাশে শুয়ে থাকে, আপনি ডেফিনেটলি ওটা ফিল করতে পারবেন। সেম জিনিসটাই, বাট আমি বডিলি তাকে দেখতে পাচ্ছিলাম না শুধু, বাট ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ লাইক দ্যাট। প্রিয় দর্শক, আমরা সঞ্জু জনের সাথে কথায় কথায় অনেক কথাই বললাম। নিঃসন্দেহে আমরা আশা করছি যে আপনারা তার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন। একজন অভিনেতা, একজন মানুষ। তো পরবর্তী নিশ্চয়ই অন্য কারোর সাথে দেখা হবেন। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর আপনারা আমাদের পাশে আছেন, সবসময় ছিলেন, জানি ভবিষ্যতেও থাকবেন। দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, আর সেই কাজগুলো যেন একদম এনজয় করে করি, যেন সেটা আপনারাও এনজয় করেন। এই দোয়াটা চাই আপনাদের কাছ থেকে। যদি সমালোচনাও থাকে ডেফিনেটলি করবেন, তাহলে সেটা ওভারকাম করে নতুন কিছু করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই তো আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।